ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের প্রশ্ন সলভিং যে সিরিজটা চলছিল সেই সিরিজের এটা তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা অধ্যায় 3 অর্থাৎ বল যে চ্যাপ্টারটা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 3 বল চ্যাপ্টারটার দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করবো। এগুলো দুটোটাই বোর্ড প্রশ্ন। তোমাদের সামনে স্ক্রিনে আশা করি প্রশ্নটা চলে এসছে। তোমরা একটু খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা একবার দেখো। প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 50 মিলিগ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 500 মিটার পার সেকেন্ড বেগে একটি বালির স্তূপে আঘাত করল। বালি বুলেটের উপর 5 × 10⁴ নিউটন বল প্রয়োগ করে। প্রশ্ন 1, প্রবাহী ঘর্ষণ কি? প্রশ্ন 2, সুষম বেগে গতিশীল বস্তুর কি কোনো ত্বরণ থাকে কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রশ্ন 3, বন্দুকের পশ্চাৎবেগটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রশ্ন 4-এ আছে, তুমি কি মনে করো বুলেটটির বালির স্তূপের ভেতরে সহজেই 15 সেন্টিমিটার ঢুকতে পারবে? এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা চলে যাই পরবর্তী আমাদের প্রশ্ন সলভের দিকে। প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, প্রবাহী ঘর্ষণ কাকে বলে? একটা জিনিস খেয়াল রাখবে, কোনো প্রবাহী পদার্থ সেটা তরল হতে পারে, সেটা গ্যাস হতে পারে। সে ধরো এটা একটা প্রবাহী পদার্থ, সেই প্রবাহী পদার্থের মধ্যে আরেকটি বস্তু গতিশীল। তো সে যখন গতিশীল হয়, এই গতির বিপরীতে একটা বল কাজ করে। অর্থাৎ প্রবাহী পদার্থ বস্তুটাকে চেষ্টা করে, ঠিক আছে, তার উপর একটা ঘর্ষণ বল প্রয়োগ করার চেষ্টা করে। ঘর্ষণ বলটা সবসময় মনে রাখবে, এটা কিন্তু প্রবাহী পদার্থের বডিস বরাবর কাজ করে। অনেকে ভুলে এটাকে প্লবতা মনে করে, এটা কিন্তু প্লবতা না, প্লবতা আরেকটা জিনিস। এটাকে ভুলেও কেউ প্লবতা মনে করবে না। এই তরলের ভেতর দিয়ে কোনো বস্তু যখন পড়ছে, তখন সে যে ঘর্ষণ বলটা ফেস করছে, সেই ঘর্ষণ বলটার নামই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তো ঘর্ষণ মানেই আমরা জানি কোনো বস্তু, যেমন ধর একটা গাড়ি যখন কোনো একটা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই গাড়ির গতির বিপরীতে, গাড়ি যাচ্ছে এদিকে, গাড়ির গতির বিপরীতে যে বলটি ক্রিয়া করে সেটাকে ঘর্ষণ বল বলে। এখানেও তেমনটি, এই বস্তুটি যখন নিচের দিকে পড়ছে, সে তার গতির বিপরীতে যে বলটি ফেস করছে, এই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। তো সহজ ভাষায় বললে, কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যখন যায়, তখন এটি গতির বিপরীতে একটি বল অনুভব করে, সেটাকে আমরা ঘর্ষণ বল বলছি, এবং সেই ঘর্ষণের নাম হচ্ছে প্রবাহী ঘর্ষণ। খ নাম্বার প্রশ্নটা একটু দেখবো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, একটা বস্তু সুষম বেগে গতিশীল। তো সুষম বেগে যদি একটা বস্তু গতিশীল হয়, তাহলে প্রশ্ন হচ্ছে তার কোনো ত্বরণ থাকবে কিনা। সুষম বেগ বলো আর সমবেগ বলো, তাদের কিন্তু বেগের কোনো পরিবর্তন নাই, বেগের কোনো কি নাই, পরিবর্তন নাই। যেহেতু বেগের পরিবর্তন নাই, তাই ত্বরণও থাকবে না। এটা আমি এখানে গাণিতিক ব্যাখ্যাটা দিয়েছি, এটা একটু দেখতে পারো, যে ত্বরণ মানেই হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়। অর্থাৎ a = হচ্ছে v - u/t। এই সূত্রটা আমরা সবাই আশা করি জানি। তো এই v - u/t যদি কোনো বেগের পরিবর্তনই না থাকে, v আর u এর যোগফল হচ্ছে 0। সেটাকে তুমি টাইম দিয়ে ভাগ করে দাও, সময় দিয়ে ভাগ করে দাও, ভাগফলটা চলে আসবে 0। অর্থাৎ বেগের পরিবর্তন আসবে 0, ত্বরণও আসবে 0। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার চলে আসি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলা ছিল আবার একটু দেখবো আমরা। একটি বুলেটের কথা বলা হচ্ছে, যেটা 50 মিলিগ্রাম ভরের, 50 mg ভরের একটি বুলেট, ঠিক আছে, একটি বুলেট ছোড়া হচ্ছে, যেটা 500 মিটার পার সেকেন্ড বেগে একটা বালির স্তূপে গিয়ে আঘাত করছে। বালি বুলেটের উপর 5 × 10⁴ নিউটন বল প্রয়োগ করছে। সিচুয়েশনটা আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, একটা মনে করো এখানে একটা বালির স্তূপ আছে। বালির স্তূপে তুমি একটা বুলেট দিয়ে গুলি করলে, সে বুলেট যাচ্ছে 500 মিটার পার সেকেন্ড বেগে, অনেক স্পিড। বালির স্তূপে বুলেট গিয়ে আঘাত করলো। বুলেট আঘাত করার সাথে সাথে বালির স্তূপ কিন্তু রিয়্যাক্ট করলো, বালির স্তূপ বুলেটটাকে বাধা দিল। সে বাধা বলের মানটা বলে দেওয়া হয়েছে 5 × 10⁴ নিউটন।
এই তথ্যগুলো আপাতত আমাদের ঘ নাম্বার প্রশ্নে গিয়ে লাগবে। গ নাম্বার কি লাগছে একটু দেখি। গ নাম্বারের সিচুয়েশনটা হচ্ছে এরকম যে একটা বন্দুক আছে, সেই বন্দুক থেকে যখন আমরা ট্রিগার প্রেস করছি, ট্রিগার প্রেস করলে এখান থেকে একটি বুলেট বেরিয়ে যাচ্ছে। বুলেটটা বেরিয়ে যাচ্ছে 500 মিটার পার সেকেন্ড বেগে। এখন বন্দুকটা পিছনের দিকে যে ধাক্কা বলটা অনুভব করছে, সেই ধাক্কা বলটাকে বলছি আমরা পশ্চাৎবেগ। তো দেখো আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী লিখে ফেলেছি, এম ইউ প্লাস স্মল এম ইউ সমান এম ভি প্লাস স্মল ভি এম ভি। এটা এসছে থেকে আমরা সবাই সূত্রটা জানি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটার গাণিতিক রূপ, ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এই সূত্র থেকেই কিন্তু আমাদের এই সূত্রটার উৎপত্তি। এখানে শুধুমাত্র বন্দুকের বেগ এবং ভরগুলোকে বড় হাতের লেখা হয়েছে, আর গুলির ভর এবং বেগগুলোকে ছোট হাতের লেখা হয়েছে, এটাই জাস্ট, আর কিছু না। আশা করি তোমার জন্য এটা খুব একটা কঠিন হবে না। এখন আমরা দেখি পশ্চাৎবেগ কত আসে। তো পশ্চাৎবেগের ক্ষেত্রে যেটা হয়, আদি বেগ, শেষ বেগ, এগুলো কিন্তু সব জিরো। তোমরা কিন্তু এভাবে কেউ কখনো তীর চিহ্ন দিয়ে জিরো লিখবে না, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখি, তোমরা মান বসিয়ে দেবে। এই দেখো এবার মান বসিয়ে দিয়েছি আমি। তাহলে এম ভি প্লাস স্মল এম ভি, এখান থেকে আমরা একটা পক্ষান্তর করতে পারি। পক্ষান্তর করলে স্মল এম ভিটা সমীকরণের ওই পাশে চলে গেল, যার কারণে তার সামনে একটা মাইনাস চলে আসলো। এবার আমরা ভাগ করে দিলাম বড় হাতের এম দিয়ে, মানগুলো সব দেওয়া আছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বুঝিয়ে বলি, গুলির ভরটা কত ছিল? বন্দুকের ভর ছিল 3 কেজি, আর আমাদের গুলির ভর কিন্তু ছিল কত? গুলির ভর কিন্তু ছিল 50 মিলিগ্রাম। 50 মিলিগ্রাম মানে কি মনে রাখতে হবে, 50 মিলিগ্রাম মানে হচ্ছে 50কে 1000 দিয়ে তুমি যদি ভাগ করো, অর্থাৎ tan ইনভার্স 3 দিয়ে যদি গুণ করো, সেটা গ্রামে যাবে। এবং সেই গ্রামটাকে তুমি যদি আরও 1000 দিয়ে ভাগ করো, তাহলে সেটা চলে আসবে কেজিতে। অর্থাৎ 50 × 10⁻6 অথবা 5 × 10⁻⁻5 কেজি, এটা হলো আমাদের গুলির ভর। একটু গাণিতিক ব্যাখ্যাটা এইভাবে একটু দেখে নেবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। পরে আমরা চলে যাচ্ছি আমাদের বন্দুকের বেগ নির্ণয়ে। আমরা এখানে ভর বেগ যা পেয়েছি সব এখানের মধ্যে, এই সূত্রের মধ্যে ইনপুট দিব, মান বসাবো। মান বসালে দেখা যাচ্ছে 0.00833 মিটার পার সেকেন্ড। খুবই সামান্য একটা বেগ, অর্থাৎ বন্দুকটার পশ্চাৎবেগ যে খুব বেশি হবে আমরা বলতে পারছি না। বন্দুকটার পশ্চাৎবেগটার মানটা কিন্তু খুবই সামান্য। আচ্ছা, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। গ নাম্বার। এবার চলে যাচ্ছি ঘ নাম্বার, যেখানে সিচুয়েশনটা আমি এখানে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। বন্দুকের গুলি গিয়ে হিট করেছে বালির স্তূপে, বালির স্তূপ দিচ্ছে বাধা 5 × 10⁴ নিউটন বেগে বলে। তাহলে অবশ্যই অবশ্যই এই বন্দুক এতক্ষণ কিন্তু কোনো মন্দন ফেস করেনি, কিন্তু যে বালির স্তূপে সে ঢুকে গেছে সে কিন্তু মন্দনের মুখোমুখি হবে। দেখো সে মন্দনের মানটা আমরা বের করেছি, F = ma। এই সূত্রটা আমরা সবাই জানি, বল মানে হচ্ছে ভর গুণ ত্বরণ। ত্বরণও বলতে পারো, মন্দনও বলতে পারো। ত্বরণ বলো মন্দন বলো বের করার জন্য বলকে আমরা ভর দিয়ে ভাগ করে থাকি। তো এখানে বুলেটটা যেহেতু বালির স্তূপে ঢোকার চেষ্টা করছে, তাহলে বালির স্তূপে ঢোকার চেষ্টা করছে বুলেট, সেই বুলেটের ভর আমরা ব্যবহার করব মন্দন নির্ণয় করার জন্য। আমি এখানে কিন্তু দেখিয়েছি মন্দনটা কিভাবে এসছে। এবার আমরা চলে যাব, বুলেটটা যেহেতু মন্দনের ভিতর দিয়ে যাচ্ছে তাই বুলেটটি থেমে যাবে। বুলেটটি থেমে গেলে শেষ বেগ হবে 0। এই তথ্যটা দিয়ে আমরা কাজ করা শুরু করব। দেখো আমরা সবাই কিন্তু v² = u² + 2s এই সূত্রটার সাথে পরিচিত, কিন্তু এখানে মাইনাস কেন চলে আসলো? আমরা অনেকেই এই উত্তরটা জানি। মাইনাস চলে আসার কারণ হচ্ছে যেহেতু আমরা মন্দন নিয়ে কাজ করছি, তাই আমরা এখানে মাইনাস চিহ্ন দেব। সেই কারণে এখানে শেষ বেগটা আমরা কিন্তু 0 ধরেছি। প্রশ্ন হতে পারে কেন 0 ধরলাম? একটা বুলেট যখন বালির স্তূপে প্রবেশ করবে সে কোনো না কোনো সময় কিন্তু থেমে যাবেই, তার শেষ বেগ হবে 0। তাহলে শেষ বেগ যদি 0 হয়, আমরা যদি সেখানে শেষ বেগটা বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে আমরা একটা বুলেটের অতিক্রান্ত দূরত্ব বের করে দেখলাম বুলেটের অতিক্রান্ত দূরত্বটা অত্যন্ত কম এসছে। ভাগ, এখানে সবগুলো মান বসিয়েছি, এ এর মান, ইউ এর মান সব এখান থেকে পাওয়া গেছে। এই যে এ, এই যে ইউ, মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে দেখা যাচ্ছে খুব সামান্য একটা সেন্টিমিটার, 0.012 সেন্টিমিটার আসে। মিটারে এসেছিলো, সেটাকে আমি সেন্টিমিটারে নিয়ে এসেছি। তাহলে এটাকে কত
মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য আমাকে 100 গুণ করতে হয়েছে, 100 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে এটা চলে এসছে সেন্টিমিটার, সেন্টিমিটার চলে এসে দেখাচ্ছে 15 সেন্টিমিটার থেকে সেটা অনেক ছোট। তার মানে এই বেগ নিয়ে বুলেটটির পক্ষে 15 সেন্টিমিটার প্রবেশ করা কিন্তু আসলেই সম্ভব না। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটার দিকে। পরবর্তী প্রশ্নে কি বলা আছে মনে মনে একটু কল্পনা করি আমরা। 10 কেজি আর 5 কেজি ভরের দুটো বস্তু পরস্পরের বিপরীত দিক থেকে 20 মিটার ও 30 মিটার বেগে গতিশীল। অর্থাৎ কাহিনী কি? কাহিনী হচ্ছে এটা, ধরো একটা বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আরেকটা বস্তুর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সেটা পরস্পরের বিপরীত দিক থেকে ছুটে আসতেছে পরস্পরের দিকে, এবং তাদের একজনের ভর 10 কেজি, একজনের ভর 20 কেজি। একজনের ভর 10 কেজি, একজনের ভর 5 কেজি, ঠিক আছে। তাহলে তাদের বেগটা একটু আমরা ঠিক করে নিই। বেগটা কিন্তু এটা দেওয়া নেই, বেগটা কিন্তু অন্য একটা বেগ দেওয়া আছে, আমরা সেই বেগটা নিয়ে কাজ করি। আমাদেরকে বলা আছে 5 কেজি আর 10 কেজি ভর, তাহলে ওটা লিখি 5 কেজি, আর একটা হচ্ছে কি 10 কেজি। তাদের বেগ যথাক্রমে কত কত বললো একটু দেখি। তাদের বেগ বলা হয়েছে তাদের পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড ও 30 মিটার পার সেকেন্ড বেগে তারা ছুটে আসতেছে। অর্থাৎ এই বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এই বেগে তারা পরস্পরের দিকে ছুটে আসতেছে, হবে সংঘর্ষ সামনে। এটা আসতেছে পরের কথা, আসতেছে পরে। যাত্রা শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার। বস্তুদ্বয়ের মধ্যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, পয়েন্ট টু বি নোটেড, বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই একটা লাইন প্রশ্ন সলভের সম্পূর্ণ প্রসেস চেঞ্জ করে দিবে ঘ নাম্বারে গিয়ে, খেয়াল রাখবা। প্রথম প্রশ্নটা হচ্ছে বলের মাত্রা কি, দ্বিতীয় প্রশ্নটা বলা হচ্ছে গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য নাও হতে পারে, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে আমাদেরকে। আর গ নাম্বারে বলা হয়েছে যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটবে, আর সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে একটু, বা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা একটু দেখি কি পাচ্ছি। সলভে চলে যাই। প্রথমে প্রশ্ন বলা হয়েছিল বলের মাত্রা সমীকরণ কি। তোমাদের আসলে আশা করি সবার একটু মনে আছে, একটু আগে লিখেছি বল মানে হচ্ছে ভর আর ত্বরণের গুণফল। অর্থাৎ বলের মাত্রা হবে তাহলে ভরের মাত্রা আর ত্বরণের মাত্রার গুণফল। ত্বরণের মাত্রা আবার এলটি টু দি পাওয়ার -2, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। এলটি টু দি পাওয়ার -2 দিয়ে তুমি যখন গুণ করে দেবে এম এলটি টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে। কারো যদি মনে না থাকে যে ত্বরণের মাত্রা কিভাবে এলো, একটু যদি আমি রিপিট করি। ত্বরণ মানেই হচ্ছে আমাদের প্রথম ক্লাসে জিনিসটা দেখানো ছিল, ত্বরণ মানেই হচ্ছে কিন্তু বেগ বাই সময়। যদিও এটাকে বেগের পরিবর্তন বাই সময় বলা উচিত, কিন্তু আমি যেহেতু মাত্রা হিসাব করছি তাই শুধু বেগ বাই সময় বললেই হবে। বেগ বাই সময়, বেগকে আবার বলা যায় দূরত্ব ভাগ সময়। এটাকে অনেকে বলবে তাহলে দূরত্ব লিখেছেন কেন স্যার, এটা তো সরণ লেখা উচিত। হ্যাঁ, আমি সরণ লিখতে পারি, যেহেতু আমি শুধু মাত্রা হিসাব করছি, দূরত্বের মাত্রা সরণের মাত্রা কিন্তু স্যার এক। অনেকে মনে করে এখানে সময় আর সময় কাটাকাটি চলে যাবে, কিন্তু এটা হয় না এখানে। কারণ এখানে সময়ে আছে দূরত্বের ভাগফলের ভাগ চিহ্নের নিচে, সেই সময়ের নিচে আরেকটা সময় আছে, তাহলে এই সময়টা কিন্তু উল্টে এই সময়ের সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ সেটা হয়ে যাবে দূরত্ব ভাগ সময় স্কয়ার। দূরত্বের মাত্রা আমরা জানি এল, আর সময়ের মাত্রা জানি টি, সেখান থেকে এসছে এলটি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে আশা করি আমরা সবাই মনে রাখতে পারবো খুবই ইজিলি যে বলের মাত্রা কি। আমাদের স্পেসটা একটু লাগবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যদি চলে যায়, যে একটা অনুধাবনমূলক প্রশ্ন ছিল। অনুধাবনমূলক প্রশ্নটা কি ছিল, বস্তুর কখন কখন বস্তুর গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য নাও হতে পারে, এটা নিয়ে একটা প্রশ্ন করেছে, যে বস্তুর গতিবেগ কখন শূন্য থাকে কিন্তু ত্বরণ আবার শূন্য হয় না। খুবই ইজি। তুমি এখন বসে বসে আমার ভিডিওটা দেখছো, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখছো, বা যে অবস্থাতেই ভিডিও দেখছো, তুমি যদি স্থির অবস্থায় থাকো, তোমার কিন্তু কোনো বেগ নেই। তোমার আদি বেগ বলো, শেষ বেগ বলো, সবগুলো বর্তমানে শূন্য। কিন্তু তোমার উপর কি ত্বরণ কাজ করছে না? অবশ্যই ত্বরণ কাজ করছে। তোমার উপর যে ত্বরণটি কাজ করছে সেটি আমাদের প্রত্যেকের উপরই কাজ করছে, যার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। অর্থাৎ তোমার বেগ শূন্য হওয়া সত্ত্বেও কিন্তু তোমার উপর ত্বরণটা কাজ করছে।
আবার তুমি করলে কি, তোমার হাতে থাকা একটা বল আকাশের দিকে ছুঁড়ে মারলে, যেটা আকাশের দিকে উঠছে উঠছে উঠছে, হঠাৎ দেখতে পেলে আকাশে উঠা সে বন্ধ করে দিল, সেখান থেকে সে আবার পড়তে শুরু করেছে। এই যে এইখানে একটা বিন্দুতে এসে সে যে উঠাটা বন্ধ করে দিল, সেটাকে বলে সর্বোচ্চ উচ্চতা, সেটা বলে হাইট ম্যাক্স। সর্বোচ্চ হাইটে সে পৌঁছে গেছে। তুমি যে বেগ দিছো সেই বেগে সে এই হাইটের বেশি উঠবে না, সেজন্য সেটাকে বলে এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতা। তুমি যদি আরও বেশি বেগ দাও, এইচ ম্যাক্স আরও বাড়বে। তো এই অবস্থায় তার শেষ বেগ কিন্তু অবশ্যই 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 মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0। দেখো এখানে তার শেষ বেগ 0 হয়ে গেছে, কিন্তু তার উপর কি জি কাজ করছে না? অবশ্যই কাজ করছে, তার উপর কিন্তু জি কাজ করছে, ত্বরণ, এবং সেই ত্বরণটা তাকে নিচে নামানোর চেষ্টা করছে। এজন্যই আমরা বলছি যে বস্তুর বেগ 0 হলেও ত্বরণ কিন্তু 0 নাও হতে পারে। ঠিক আছে, এভাবে ব্যাখ্যা করলে আশা করি ফুল মার্কস পাওয়াটা একদম ইজি হবে। এখন আমরা পরের প্রশ্নটা একটু দেখি, যে এই গাড়ি যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এই গাড়ি যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আবার 1000 মিটার। ভালো কথা, 1000 মিটার ধরলাম। আচ্ছা ধরি একটা সংঘর্ষ তো হবেই, তো ধরে নেই সংঘর্ষটা এই গাড়ি থেকে এক্স মিটার দূরে। এটা যদি এক্স মিটার হয়, তোমরা তো সবাই জ্যামিতিতে ভালোই পারদর্শী, তাহলে এটা কত বলো তো? এটা হবে 1000 মাইনাস এক্স। আশা করি তোমরা সবাই ধরতে পেরেছ। এটা যদি এক্স হয়, তাহলে পাশেরটা হবে 1000 মাইনাস এক্স। এটা আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। তাহলে গাড়িগুলোর কোনো ত্বরণ বলেনি, কিছু বলেনি, তাহলে গাড়িগুলো যাচ্ছে সমবেগে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু দেখি, এই খেয়াল করো, এক্স ইজ ইকুয়াল টু 20t, মানে টি সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে ধরে নিয়েছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে, এটার সাথে তুমি টি গুণ করে দাও 20t, আর এটার সাথে তুমি টি গুণ করে দাও 30t। দেখো 30t। তো প্রথম সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 20t, আর দ্বিতীয় সমীকরণে এই 30 মিটার পার সেকেন্ড বেগে যে গতিশীল তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1000 মাইনাস এক্স। এই দেখো 1000 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে 30 ইন্টু টি। কারণ এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র থেকে এটা এসছে। তাহলে এবার দেখো, 1 নম্বর সমীকরণে তুমি পেলে এক্স ইজ ইকুয়াল টু 20t, আবার 2 নম্বর সমীকরণে তুমি পেলে 1000 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 30t। এখানে কিন্তু একটা এক্স দেখা যাচ্ছে, সে কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তাহলে এই এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, সে কাজটাই করা হয়েছে। বা উভয় পক্ষকে যোগও করে দিতে পারি, যেভাবে আমাদের সুবিধা হয় সলভ করতে। এক্সের মানটাও এখানে বসাতে পারি, অথবা দুইটা সমীকরণে যোগ করে দিতে পারি। তো দুইটা সমীকরণ যদি যোগ করে দেই, এরকম একটা অবস্থা এসে দাঁড়ায় 50t ইজ ইকুয়াল টু 1000, তার মানে টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড। অর্থাৎ যাত্রা শুরুর 20 সেকেন্ড পরে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষটা হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রশ্নের, এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন, যে দুইটা বস্তু তারা পরস্পরের দিকে ছুটে আসছিল 20 মিটার আর 30 মিটার বেগে, তাদের মধ্যে হয়েছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আমি আগেই বলেছিলাম এই প্রশ্নের মধ্যে যে তথ্যটা দিল স্থিতিস্থাপক সংঘর্ষ, প্রশ্নের সম্পূর্ণ চরিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। আমাকে বলেছে সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে। এখন ঘটনা সাধারণত কি হয় এ ধরনের সংঘর্ষ, আমি যদি একটু এঁকে বোঝানোর চেষ্টা করি। সাধারণত সচরাচর হয় 20 মিটার পার সেকেন্ড বেগে যে গাড়ি আসছে সেটা লাল কালি দিয়ে দিলাম, আর যেটা বা খয়েরি কালি দিয়ে দিলাম, আর যেটা আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে সেটাকে একটু ভিন্ন একটা কালারে দিলাম। তাদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে কি হয়? সংঘর্ষ হওয়ার পরে কোন বস্তুর ভর বেশি ছিল, কোন বস্তুর ভরবেগ বেশি ছিল, সেগুলোর উপর ভিত্তি করে নানা কিছুই করতে পারে। যেমন কি কি করতে পারে, আমি একটা উদাহরণ দিই। দেখা গেল ধাক্কা খাওয়ার পরে প্রথম যে গাড়িটা ছিল, প্রথম গাড়িটা আমরা যদি এভাবে আঁকি, প্রথম যে গাড়িটা ছিল সেই গাড়িটা, প্রথম যে গাড়িটা ছিল সেটা উল্টা দিকে যাওয়া শুরু করবে, আর দ্বিতীয় গাড়িটা যে পথে ছিল সেই পথেই চলবে। এটা একটা ঘটনা করতে পারে। আবার কি করতে পারে, প্রথম গাড়িটা যে পথে যাচ্ছিল সে পথেই সে যাত্রা অবস্থায় থাকলো, আর দ্বিতীয় গাড়িটা উল্টে গেল। আর একটা ঘটনা করতে পারে, দুটা গাড়ি পরস্পরের সাথে ধাক্কা খাওয়ার পরে ভেঙে চুরে চুরমাচুর হয়ে যেখানে ছিল সেখানেই পড়ে থাকতে পারে।
ঠিক আছে, অনেক অনেক কিছু করতে পারে। তো সেজন্য যেহেতু এখানে স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলা হয়েছে, স্থিতিস্থাপক সংঘর্ষ বললে কিন্তু আমাদেরকে এইভাবে ছেড়ে দিলে চলবে না। আমাদেরকে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ব্যবহৃত সূত্রগুলো ব্যবহার করে আমাদেরকে সংঘর্ষের পরের বেগটা একটু বের করতে হবে। এই যে সংঘর্ষের পরে এখানে যে আমি উপরে দুটো সিচুয়েশন এঁকেছি, এই যে এই সিচুয়েশনগুলো এঁকেছি, এই সিচুয়েশনের মধ্যে কিছু না কিছু একটা ঘটেছে। এই দুটো সিচুয়েশনের মধ্যে কিছু না কিছু একটা ঘটেছে। হয় দুইটা গাড়ি বাম দিকে গেছে, নাহলে দুইটা গাড়ি ডান দিকে গেছে। এটা কি আমাদের বা যে কোনো একটা গাড়ি থেমেও যেতে পারে। তাহলে সেই বিষয়গুলো আমরা একটু এখানে ব্যাখ্যা করব বা আলোচনা করব। ফার্স্টে দেখি তাদের বেগের অবস্থাটা কি একটু দেখা যাক। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, মনে রাখতে হবে তাদের বেগের সূত্র হচ্ছে, তোমাকে আলাদা আলাদাভাবে V1 আর V2 বের করতে হবে। তাহলে V1 কত হতে পারে? এই সমীকরণটা অনেকেরই মনে থাকে না। এখানে দেখো, এখানে লেখা আছে, কিন্তু আমি একটু তোমাদেরকে বুঝাই দিই তোমরা কীভাবে এটা মনে রাখবে। যেহেতু তুমি 1 বলছো, এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক। এটা আসলে যে যেভাবে মনে রাখতে সুবিধা হোক পায়। তোমাকে V1 বের করতে হোক আর V2 বের করতে হোক, তোমাকে কিন্তু নিচে দুইটা গাড়ির ভরের যোগফল দিয়ে ভাগ করতে হবে। আর এখানে থাকবে M1 মাইনাস M2। তুমি প্রশ্ন করতে পারো এটা M2 মাইনাস M1 হতে পারতো। হ্যাঁ, হতে পারতো। যেহেতু এটা V1 সেহেতু M1টা আগে হবে। আমি মনে রাখার জন্য এভাবে মনে রাখার চেষ্টা করি। আর যেহেতু V1 সেহেতু এখানে আমরা U1 বসাবো। এবার একটা প্লাস চিহ্ন দিব। দেখো, এতক্ষণ কিন্তু কোথাও U2 বসাই নাই, U1 বসাইছি, আর এখানে M1টাকে প্রধান করে বসাইছি। তাহলে এখানের মধ্যে যেহেতু এতক্ষণ 2 বলি নাই, তাহলে 2টাও একটু বলতে হবে, M2 U2। এই প্রসেসে মনে রাখতে পারো। তোমাদের যদি এই প্রসেসটা বোধগম্য হয়ে থাকে, তাহলে একটু কষ্ট করে তোমরা সবাই দেখি বলো তো V2 তাহলে সমীকরণটা কত দাঁড়াবে। V2 সমীকরণটা কী হবে, এটা একটু তোমরা খাতায় লিখো নিজে নিজে এবং পরে মিলিয়ে নাও। তাহলে আমরা চলে যাচ্ছি সলভে। এই V1 এর মানটা, এখানে সব মান দেওয়া আছে। M1 10 কেজি, M2 5 কেজি। প্রথম বস্তুর বেগটাকে ধনাত্মক ধরে নিছে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে এটাকে প্লাস ধরে নিছে, 30 মিটার বেগে সেকেন্ড বেগে এটাকে মাইনাস ধরে নিছে। এটা আসলে তেমন কোনো কঠিন বিষয় না। 20 মিটার পার সেকেন্ড বেগটা দেখো হাতের ডান দিকে যাচ্ছে, এক্স অক্ষের এ পাশে কিন্তু ধনাত্মক হয়। আর আমি যদি দ্বিতীয় বস্তুটা উল্টা পাশ থেকে আসতেছে ধরি, এটা কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা সবাই সংখ্যা রেখা চিনি না? সংখ্যা রেখা, এই আমি এখানে একটু আঁকছি, দেখো সংখ্যা রেখা। সংখ্যা রেখার এদিক দিয়ে কিন্তু কী হয়, প্লাস, আর এদিক দিয়ে কিন্তু কী হয়, মাইনাস। সেজন্য দ্বিতীয় গাড়িটা সেটাকে মাইনাস ধরেছি, আর প্রথম গাড়িটাকে আমরা প্লাস ধরেছি। ঠিক আছে, এভাবেও করা যায়, অথবা তোমার চয়েস মতো তুমি উল্টাও ধরতে পারো, সমস্যা নেই। U1 U2 সব দেওয়া আছে, আমরা সব এখানে ইনপুট দিয়ে দিলাম। V1 এর মান চলে আসছে -13.33 মিটার পার সেকেন্ড। দেখো মাইনাস এসছে কিন্তু। তাহলে এখানে ঘটনা কি ঘটলো? ঘটনাটা কি ঘটলো আমি যদি একটু তোমাদেরকে দেখাই, আমি সূত্রগুলো একটু মুছে দিচ্ছি, একটু জায়গা প্রয়োজন। ঘটনা ঘটলো, এই গাড়ি ছুটে এসে এই গাড়ি ছুটে গিয়ে হয়েছে সংঘর্ষ। সংঘর্ষ হওয়ার পরে দ্বিতীয় গাড়ির বেগটা শুরুতে সংঘর্ষের আগে ছিল প্লাস, সংঘর্ষের আগে তার বেগ ছিল কি প্লাস, সংঘর্ষের পরে তার বেগ হয়ে গেছে মাইনাস। তার মানে দ্বিতীয় গাড়িটার ধাক্কা, প্রথম গাড়িটা ধাক্কা খেয়ে সেটা এদিক দিয়ে যাওয়া শুরু করছে, কারণ এর বেগের দিকটা আমরা মাইনাস ধরে রেখেছিলাম। এবার দেখি তৃতীয়, এই যে এই গাড়ির ধাক্কার পরে এর অবস্থা কি একটু দেখি তো, নিচে চলে যাই। এই হিসাবটা একটু পরে বুঝাচ্ছি আমি। V2টা কত দেখো, V2 মান, এই সমীকরণটা তোমাদেরকে গেস করতে বলেছিলাম। V2 মান হচ্ছে প্লাস 36.67, এটা মাইনাস এসছে, এটা এসছে প্লাস। তাহলে এটা কোন দিকে গতিশীল? এটা তোমাদেরকে যে কেসটা বলে নাই সেই কেসটা হয়ে গেছে উল্টা দিকে, এদিকে গতিশীল হয়ে গেছে। তার মানে এটাও একটা করতে পারে। আমি আগে যেগুলো বলেছি সেটার সাথে এটা অ্যাড করে নাও। দুইটা গাড়ি সংঘর্ষের পরে যে দুইটা সিচুয়েশন বলছিলাম, এরপর দেখা যাচ্ছে আর একটা সিচুয়েশন, তারা পরস্পর এমন ধাক্কা খেয়েছে যে দুইজন দুই দিকে আবার উল্টো দিকে যাওয়া শুরু করেছে। সেজন্য এটার প্লাস এসেছে, নিচেরটা এসছে প্লাস, এটা এসছে মাইনাস। এবার আমরা বের করব প্রথম বস্তুর শেষ ভরবেগটা কত। আমরা জানি ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। P1 এটা আমরা বের করে নিলাম, আর একেবারে P2 আমরা বের করে নিলাম। তো দেখাই যাচ্ছে 183.35, এটা বড়। 133.3, এটা যদি তুমি মাইনাস ছাড়াও ক্যালকুলেট করো, এটা ছোটই আসবে, এটা ছোট, এটা বড়। তাহলে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভরবেগটাই বেশি হবে। এখানে একটা ভুল আছে,
যেখানে লেখা হয়েছে এটা M2U2 লেখা, এটা M2U2 হবে না, এটা হবে M2V2, কারণ তুমি M2কে V2 দিয়ে গুণ করছো, যেমন এখানে M1কে V1 দিয়ে গুণ করেছিলে। তো আশা করি তোমাদের কাছে এটা খুব একটা কঠিন লাগেনি, তোমরা ভালোই বুঝতে পেরেছো। তো আমাদের এই প্রশ্নের সলভ এখানেই শেষ হচ্ছে। আর বল নিয়ে যে দুইটা প্রশ্ন ছিল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরকম টেস্ট পেপারে অসংখ্য প্রশ্ন আছে, তোমরা এগুলো সবগুলো ধীরে ধীরে সলভ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের সলভ নিয়ে আশা করি হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।